This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সের কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে, আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। তাই এটা কবে দিয়েছে? এটা আদৌ সম্ভব? আরে ওদের আছেটা কি ভাই? আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এসব দেখে শুনে ঠোঁট কাটা কি বলবে? পুজোরও তাহলে স্বাদ হয় চিত হয়ে শুতে। নিজের কানেই তো শুনলেন, কলকাতা, 7 সিস্টার্স, আগরতলা সব ধরেই নাকি টান দেবে। সব শুনে ময়দানের ঘোড়ারাও এখন হা হা করে হাসছে। যা খুশি বলে দিলেই হলো। কি বলি বলুন তো, এ তো ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। দেখুন, সম্প্রতি বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। সেখানে সামরিক শক্তির বিচারে বাংলাদেশ 37 নম্বরে, আর আমরা গোটা পৃথিবীতে সামরিক শক্তিতে 4 নম্বরে। পদ্মাপাড়ের বীর পুঙ্গপরা সে খবর রাখেন? কিচ্ছু না জেনে, কিচ্ছু না শুনেই গলা ফাটাতে হবে? অগত্যা সুকুমার রায়ের হজ বরলর নেড়ার শরণাপন্ন হতে হলো। মনে নেই নেড়ার সেই গান? ওই যে অলি গলি চলি রাম, ফুটপাথে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। দেখুন, আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও। সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি। ইনি বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর কি ঢিলটি মারলেন, পাটকেল তো খেতেই হবে। একটা বিয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লার রিজভীকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে, তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো। এখানেই শেষ হবে? ওপারে এখন এ বলে আমায় দেখ, ও বলে আমায়। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। কি হয়, সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোক তার তো উত্তর দেবে। সোশ্যাল মিডিয়াতে এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখুন, এ যেন হল্লা চলেছে যুদ্ধে। পদ্মাপাড়ের বীরেরা এই ছবিগুলো দেখেছেন? আমরা যুদ্ধের মাঠে যেতে পারি, আর
এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের চতুর্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে। উন্মাদনাই বটে। সামরিক শক্তির বিচারে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, আর বাংলাদেশ সেই কোন 37 নম্বরে। তুলনাতেই আসে না, অথচ বলতেই হবে। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। তাই এটা কবে দিয়েছে? এটা আদৌ সম্ভব? আরে ওদের আছেটা কি ভাই, আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। হলো তো থোঁতা মুখে ভোঁতা, তবু মুখে মারিতং জগৎ। আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। আমরা আমাদের বিবিধ শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণ, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। দখল হবে বাংলা, বিহার, ওড়িশা? হাতের মোয়া নাকি ললিপপ? আর যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? আচ্ছা, আমাদের দেশে রাফেল কটা আছে জানেন তো? ওই রিজভি সাহেব, যিনি বাড়ি থেকে স্ত্রীর কাপড় এনে ভারতীয় শাড়ি পরাচ্ছেন বলে ডেমনস্ট্রেট করেছিলেন, যারা 7 সিস্টার্স তারপরে কলকাতা 4 দিনে মাত্র দখল করে নেবেন বলছেন, তারা জানেন তো? শুভেন্দু অধিকারী বলেছেন বটে। এখানে হাসি মারায় যে রাফেল আছে সেটা স্টার্ট করলেই নাকি ও পারে উথাল পাথাল শুরু হয়ে যাবে। উথাল পাথাল জেনেও কেন এই হিংসায় প্ররোচনা দিচ্ছে বাংলাদেশ? হিংসায় উত্তাল পদ্মাপাড়, আর এপারে রাজনীতি, তাতে আঁচ এসে পড়বে না? এই বঙ্গে ঝাল ঝোল অম্বল সবেতে রাজনীতি, আর সে পথে হেঁটে ক্রিয়ার তো প্রতিক্রিয়া থাকবেই। প্রতিক্রিয়া হলো কেন? এই তো বিএনপি নেতা রুহুল কবির রিজভী কি বললেন? বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেব। হাতের মোয়া নাকি? না, মোয়া নয়। মুখ্যমন্ত্রী বললেন ললিপপ নাকি? তাই নিয়েও চলল। I conveyed our concerns, including those related to the same. আর যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না, কি করব না। বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না, অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয়, সেটাও সিলেক্টিভ মুখ্যমন্ত্রীর জন্য। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য,
জমি অ্যালট করে দিন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বুঝলেন এপারে রাজনীতি কোন খাতে চলছে? মুখ্যমন্ত্রীর মুখে ললিপপ আর তার পাল্টা দিচ্ছেন বিরোধী দলনেতা। সত্যিই তো বিধানসভার অন্দরে কি কথা হলো সেই বক্তব্য তো বাইরে আসে না। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে তা পোস্ট হলো। এ নিয়ে রাজনীতি চলছে, হয়তো আরো চলবে। রাজনীতি চলছে বাংলাদেশের ঘটনা নিয়ে, তবে চলছে প্রতিবাদও। শুভেন্দু অধিকারী পথে নেমেছেন, শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে গলা তুলেছেন। আবার গতকাল পথে নেমেছিলেন কুণাল ঘোষও, তবে কেউই রাজনীতির পতাকা নিয়ে নামেননি। আজ কুণাল বাবু আবার গেলেন রাজভবনে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন ফোরামের প্রতিনিধি দলের সদস্য হয়ে ডেপুটেশন দিতে। দাবি বাংলাদেশের হিংসা নিয়ে পদক্ষেপ করুক কেন্দ্র। আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। কেন্দ্র চালায় বিজেপি। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তিনি আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের দিকে, আর কুণাল ঘোষ আঙুল তুলছেন কেন্দ্রের দিকে। কি বুঝলেন? সবই রাজনীতির লাগিয়া। আজই আবার বিধানসভার অধিবেশনে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলাদেশ কড়াভাবে। চিহ্ন করতে আসার চেষ্টা করে, তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে। মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ। তখন অধিবেশন কক্ষে ছিলেন না বিরোধী দলনেতা, তা নিয়েও তো বললেন শুভেন্দু অধিকারী। আর আমাদের বলার কোনো সুযোগ নেই। আজকে সোমবার, একটাও পুলিশ দপ্তরের প্রশ্ন নেয়নি। মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান, 12:40 ঢুকলেন, শান্তির বাণী ছড়ালেন 6-7 মিনিট দিয়ে পগার পার। অশান্ত পদ্মা পার। অনেকেই এপারে আসতে চাইছেন। এদিন অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের কিছু পলিসি আছে, এটা তাদের এখতিয়ারে পড়ে। অনেকে ঢুকতে চাইছেন, কিন্তু তাদের ঢুকতে দেবে কিনা কেন্দ্রের ব্যাপার। কিন্তু যাদের একটু টাকা পয়সা আছে তারা প্লেনে আসছেন, কিন্তু গরিবদের কাছে যাদের কিছু নেই তারা আসতে পারছেন না। বিএসএফ কে বলছেন, তাহলে কেন্দ্রের কোর্টেই বল। না না, উনি কখন কি বলেন আমি তো জানি না। আর উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। তো উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিমবাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন। তাহলে বাংলাদেশ ইস্যুতেও সংঘাত বঙ্গ রাজনীতিতে। অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী বলেন, কোনো অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে কোনো প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? যদি এটা নিয়ে তারা এত চিন্তিত হয়ে থাকেন তাহলে দিল্লি সরকার আঙুল চুষছে। উনি এখানে পেট্রাপোল, উনি এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? তাহলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রীকে কেন বলছেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? ধর্মীয় মেরুকরণ করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যেহেতু এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্যি। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই।
দেখুন, এ রাজ্যের সরকার বলটা ঠেলতে ঠেলতে ভারত সরকারের কোর্টে পাঠিয়ে দিয়েছে। ভারত বিক্রম দেখালো। ইউনুসকে ঢাকার মাটিতে দাঁড়িয়েই ভারতের বার্তাটা স্পষ্ট করে দিলেন আজ বিক্রম মিস্ত্রি, আমাদের বিদেশ সচিব। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, নিরাপত্তা নিয়ে হিন্দুরা শঙ্কিত। হিন্দুদের নিরাপত্তা বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। বিদেশ সচিব পর্যায়ে পাক্কা 2 ঘন্টার বৈঠক হয়েছে। ইউনুস দায়িত্ব নেওয়ার পর অফিসিয়ালি এটাই ছিল সচিব পর্যায়ের প্রথম বৈঠক। সেখানেই বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনকে কড়া কথা শুনতে হয়েছে। কোনো নমনীয়তা দেখাননি ভারতের বিক্রম বিদেশ সচিব। বাংলাদেশে যা চলছে তাতে দেখানোর কথাও নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা কি করছে বৈঠকে তাও জানতে চাওয়া হয়েছে। পরে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের নির্দেশ দিয়েছেন মিস্ত্রি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. আমরা সবসময় আশাবাদী যেই সফল হোক। দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই, ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক। ভারত যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, দিল্লি ফিরে আসার আগেই ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেই বার্তাটাও দিচ্ছে। এটাও মনে করিয়ে দিয়েছেন বিক্রম মিস্ত্রি, নরেন্দ্র মোদীর প্রথম ব্যক্তি যিনি মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বসার পর প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন, ফোন করেছিলেন। ভারত যে আবার বন্ধুত্বের হাত বাড়ালো, বাংলাদেশ সাড়া দেবে? ইউনুস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। অধীর চৌধুরীর যে সন্দেহ তা কি আমার আপনার নয়? এই যে হিন্দু নিপীড়ন হচ্ছে, বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, সম্পত্তি দখল করা হচ্ছে, সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা হচ্ছে, হিন্দু বিদ্বেষ নিয়ে ইউনুস প্রকাশ্যে কিছু বলছেন? ঘটনার নিন্দা তার মুখে শুনেছেন? বা ধরুন চিন্ময় প্রভুকে একটার পর একটা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, ইউনুস একটা শব্দ খরচ করেছেন? না। এত অস্থিরতার পরেও তার এই নীরবতাই ইউনুসকে প্রশ্নের মুখে ফেলেছে। ইউনুসকে শুধু ভারত দুষছে এমন তো নয়, হিন্দু নিপীড়ন নিয়ে ঘরে বাইরে চাপে ইউনুস প্রশাসন। বাংলাদেশের বর্ষিয়ান সাহিত্যিক ফরহাদ মজহার প্রকাশ্যে প্রশ্ন করছেন, একজন হিন্দু মানে দিল্লির এজেন্ট, একজন হিন্দু মানে ইসকনের এজেন্ট, একজন হিন্দু মানে জঙ্গি, একজন হিন্দু মানে হচ্ছে বিজেপির এজেন্ট। এটা তো কোনো কথা হতে পারে না। আজকে সারা পৃথিবীর লোক আমাদেরকে ছি 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 করছে। সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা আসুন, আমরা সকলের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করবার জন্য একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমি বারবার বলছি, গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা জোরদার করি এবং সেগুলো কথা বলার আমরা একটা ক্ষেত্র তৈরি করি যেন আমরা খোলা মনে কথা বলতে পারি। রবিবারও ভারত থেকে 100 টন চাল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেছে। সেই বাংলাদেশে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক ভাবা যায়? দেখুন ছবি। হিজবুত তাহরির নামে প্রকাশ্যে রাস্তায় লিফলেট বিলি হচ্ছে। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগেও ঢাকার একেবারে প্রাণকেন্দ্র মতিঝিল, সেখানেও মেট্রো স্টেশনের কাছে এই লিফলেট বিলি হয়েছে। লিফলেটে ছত্রে ছত্রে ভারত বিরোধী উস্কানি, লেখা দক্ষিণ এশিয়ায় খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দেবে। এরপর মৌলবাদী আগ্রাসন রুখতে ইউনুস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। বেটা যদি ফারাক্কার জল বন্ধ করে দেয়, না খেয়ে জল না খেয়ে শুকিয়ে মরবি। যদি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিই, বিদ্যুতের অভাবে মরবি। আমাদের চাল ডাল গম খেয়ে বেঁচে আছিস। মানচিত্রেও দেখি ভারতের আর বাংলাদেশ মানচিত্র, যেরকম মা নিজে বাচ্চাকে নিজে কোলে রাখে, ওই রকম বাংলাদেশ ভারত মায়ের কোলেই আছে, একদম যত্নে আছে।
কিন্তু এখন বিদ্রোহ করে এরকম রিলেশন খারাপ করে দূর দেশের শত্রুতা করে আমি জানি না কি এটা ভালো হবে দুই দেশের জন্য কি। হ্যাঁ, এইসব লোকেদের জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক 40-45 মিনিটের খেলাতেই বাংলাদেশের নামও নিশান ভারতবর্ষের পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। এই মূর্খগুলো সেটা জানা উচিত। হিজবুত তাহরির বাংলাদেশের জঙ্গি সংগঠন আইসিস পন্থী হাসিনার আমলে নিষিদ্ধ করা হয়েছিল, এখন খুলেআম কাজ করছে। ইউনূস সরকার দেখতে পাচ্ছে না? নরসিংদীতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করেছে। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে। হলি অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে। সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয়। শুধু হাসিনা বিরোধিতাতেই আগুন নিয়ে খেলতে নেমেছেন ইউনূস, না হলে এই জঙ্গিগুলোকে ছাড়া হচ্ছে কেন? নাকি তদারকি বাংলাদেশ সরকার তার ভূমিকা মানে ইউনূসের ভূমিকা স্রেফ কাঠপুতুলের পাপেট, অদৃশ্য কালো সুতোর টানে যে পাপেটকে যেমন খুশি নাচানো যায়। মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী, কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি, আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক, কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে। বাংলাদেশের কাছে হাসিনা স্রেফ উপলক্ষ, লক্ষ্য আসলে ভারত। পরিকল্পনা করে যে কারণে সে দেশের মানুষের মনে ভারত বিদ্বেষ ঢোকানো হচ্ছে। ভয়েস অফ আমেরিকার এক সমীক্ষা বলছে বাংলাদেশে 18 থেকে 34 বছর বয়সী 62% বেশি মানুষ পাকিস্তানকে পছন্দ করে। ভারত নেই। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই এই সমীক্ষা চালানো হয়েছিল। তাহলে জেনে বুঝেই বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে ভারত বিদ্বেষ ঢোকানো হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে। আর সেই চড়া সুর তুলতে গিয়েই তাল জ্ঞান মাত্রা হারাচ্ছে ইউনূসের সরকার। এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। লং মার্চ করে ভারত দখল আগরতলা দিয়ে। দেখুন, এই অতি উত্তেজনার বশে যদি আখাউড়া সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিএনপি, বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত
শাসন করবে মুসলমান। বাংলাদেশের মতো ওইটুকু দেশ কার ইন্ধনে ওরা এত বড় বড় কথা বলছে? ভারতবর্ষকে কোনো শক্তিধর দেশ বলে মানেই না, আমরা কলকাতা 4 ঘন্টায় দখল করে নেবো, এগুলো কি? আমরা তো শুনে তো আমি আমরাও অবাক হচ্ছি। আর অবাক হয়ে একটাই কথা বেরোচ্ছে মুখ থেকে, ওই যে শুরুতে যা বললাম, পেঁচা কয় পেঁচানি, খাসা তোর, বাকিটা আপনারা জানেন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।